আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি প্রত্যেককে আমাদের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ একরাম উদ্দিন, এসপিবিএম উচ্চ বিদ্যালয়ের। আজকে দশম শ্রেণীর একটি পাঠ আলোচনা করতে যাচ্ছি, দূরত্ব উচ্চতা, দশম অধ্যায়। তোমরা সবাই জানো, ইতিমধ্যে হয়তো তোমাদের এই বিষয়ে ধারণা আছে। তো অনলাইন ক্লাসে আমি এই বিষয়টি আলোচনা করে দিতে চাচ্ছি, কারণ এটি অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমাদের জন্য। প্রতি পরীক্ষাতে, এসএসসি পরীক্ষাতে এই পাঠ থেকে একটি প্রশ্ন আমরা সাধারণত পেয়ে থাকি। তো আমরা আশা করব সবাই এই পাঠের প্রশ্নগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করব। যদিও এটা গণিতের ক্লাস, ম্যাথ ক্যালকুলেশন আছে, ক্যালকুলেটর রাখতে হবে। হয়তো এখানে ক্লাসটা শুধু দেখবো, পরবর্তীতে করবো, নয়তো সাথে সাথে আমার সাথেও তোমরা করে নিতে পারো। তো আমি যদি দূরত্ব উচ্চতা বিষয়টি আলোচনা করতে চাই, পাঠের শুরুতেই আমাকে যে বিষয়টি ফোকাস করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে জানতে হবে ভূরেখা। ভূরেখা হচ্ছে ভূমি সমতলে কোনো রেখাকে ভূরেখা বা শয়নরেখা বলা হয়ে থাকে। এটা হচ্ছে ভূরেখা। ভূরেখা অর্থাৎ ভূমি সমতলে কোনো রেখা, সেটা ভূরেখা বা তার আরেকটা নাম শয়নরেখা হয়ে থাকে। উলম্ব রেখা, উলম্ব রেখা হচ্ছে ভূমিতলের অবস্থিত কোনো লম্ব বরাবর কোনো রেখাকে বলা হয় উলম্ব রেখা বা লম্ব রেখা, উলম্ব রেখা। আচ্ছা, ভূরেখা আর উলম্ব রেখা যে তলের মধ্যে অবস্থিত সেই তলকে বলা হয় উলম্ব তল। এই তলটার নাম হচ্ছে উলম্ব তল, উলম্ব তল। সুতরাং আমরা বুঝতে পারলাম পাঠের বেসিক শুরুতেই সেটা হচ্ছে ভূরেখা কি আমাদের এই পাঠে লাগবে, উলম্ব রেখা কি লাগবে। ভূরেখা উলম্ব রেখার সমন্বয়ে যে তলের সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে উলম্ব তল। যদি আমরা এই অংশটুকু বুঝে থাকি তাহলে আমরা পরবর্তী কাজে যাব। সেটা হচ্ছে আমাদেরকে এই পাঠে জানতে হবে উন্নতি কোণ কি। উন্নতি কোণ হচ্ছে, এইটা হচ্ছে ভূরেখা, একটু আগে আমরা জানলাম। ভূরেখা, যদি ভূরেখার উপরের কোনো বিন্দু, ভূরেখার উপরের কোনো বিন্দু ভূরেখার সমান্তরালে যে কোণ উৎপন্ন করবে, যে কোণটি উৎপন্ন করবে তার নাম হবে উন্নতি কোণ। এটা হবে উন্নতি কোণ। উন্নতি কোণ আমাদেরকে জানতে হবে উন্নতি কোণ কি। উন্নতি কোণ হচ্ছে ভূরেখার উপরের কোনো বিন্দু ভূরেখার সমান্তরালে যে কোণ উৎপন্ন করবে তাকে বলবে উন্নতি কোণ। যদি আমাদেরকে বলে অবনতি কোণ, তাহলে আমাদেরকে জানতে হবে ভূরেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সমান্তরালে, ভূরেখার নিচের কোনো বিন্দু তার সমান্তরালে যে কোণ উৎপন্ন করে তাকে বলে অবনতি কোণ। তার নাম হচ্ছে অবনতি কোণ। তাহলে আমরা জানলাম উন্নতি কোণ, অবনতি কোণ। এবার আমাদেরকে কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে আমরা উন্নতি কোণ, অবনতি কোণ অথবা উলম্ব তল প্রায় সময়ই আঁকবো আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে। সেক্ষেত্রে আমরা জানবো, যখন আমরা এখানে কিছু শর্তাবলী আছে, যে আমরা যদি 30 ডিগ্রি কোণের উলম্ব তল আঁকতে চাই, তখন আমাদেরকে 30 ডিগ্রি কোণের জন্য, 30 ডিগ্রি কোণের জন্য, তোমাদের বইয়ে এই বিষয়টি উল্লেখিত আছে, 30 ডিগ্রি কোণের জন্য এখানে হবে ভূমিটা, ভূরেখা বা ভূমিটা হবে বড়, লম্ব হবে ছোট। আমি সাথে সাথে চিত্রটি এখানে অঙ্কন করে দেখাবো। সেটি হচ্ছে, যখন আমরা 30 ডিগ্রি কোণওয়ালা কোনো উলম্ব তল অঙ্কন করব, তখন সেটা হবে এইরকম। এখানে ভূমিটা হবে অনেক বড়, এটা হবে 30 ডিগ্রি। যদি আমরা 45 ডিগ্রি কোণের উলম্ব তল অঙ্কন করতে চাই কোণের জন্য, তাহলে 45 ডিগ্রি কোণের জন্য আমাদের এটা হবে ভূমি ইজ ইকুয়াল টু লম্ব, অর্থাৎ ভূমি লম্ব সমান হয়ে যাবে। যদি ভূমি লম্ব সমান হয় তাহলে সেটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। যদি আমরা 60 ডিগ্রি কোণটি অঙ্কন করতে চাই, 60 ডিগ্রি কোণের জন্য 60 ডিগ্রি কোণের জন্য হবে ভূমি হয়ে যাবে ছোট, লম্ব হয়ে যাবে বড়। সেক্ষেত্রে আমরা কি দেখব, এখানে লম্বটা হবে বড়, ভূমিটা হবে ছোট, এইরকম হবে 60 ডিগ্রি। আমাদের এই পাঠের বেসিক বিষয়গুলো, এগুলো আমাদেরকে পাঠটি শুরু, গাণিতিক সমস্যার সমাধানের পূর্বেই এগুলো আমাদেরকে জেনে নিতে হবে। অর্থাৎ আমরা প্রথমে জানলাম ভূরেখা, উলম্ব রেখা, উলম্ব তল, 30 ডিগ্রি কোণের জন্য অঙ্কিত উলম্ব তল, 45 ডিগ্রি কোণের জন্য অঙ্কিত উলম্ব তল, 60 ডিগ্রি কোণের জন্য অঙ্কিত উলম্ব তল। যখন 30 ডিগ্রি হবে তখন তার ভূমিটা বড় হবে, যখন 45 ডিগ্রি হবে তখন লম্বভূমি সমান হবে, যখন 60 ডিগ্রি হবে তখন শুধু লম্বটা বড় হবে। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের, এগুলো আমাদের বেসিকের ধারা।
আমরা এখন চলে যাব আমাদের পরের বেসিক, আমাদেরকে যেটা জানতে হবে এই পার্টে যেহেতু আমরা এরকম একটি উলম্ব তল নিয়ে কাজ করব, সুতরাং এই উলম্ব তল আমাদের চিনতে বাকি নাই যে এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই উলম্ব তলটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ভূরেখা এবং উলম্ব রেখা সমন্বয়ে যে উলম্ব তলের সৃষ্টি হয় সেটি একটি সমকোণী ত্রিভুজ, যার এখানে আছে লম্ব, আমরা জানি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। সুতরাং এখানে আমাদের জানা আছে যে অতিভুজ স্কোয়ার সমান, পিথাগোরাসের সূত্রটা আমাদের সবারই জানা আছে, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আমাদের এটা জানা থাকলে ভালো, না জানা থাকলে আমরা জেনে নেব। আমাদেরকে এখানে এই কাজগুলো করতে হবে যে ষকোণী ত্রিভুজের সাহায্যে ত্রিকোণমিতিক অনুপাতকে ষকোণী ত্রিভুজের সাহায্যে আমরা প্রকাশ করব। যদি এইটা হয় লম্ব, এটা যদি হয় ভূমি, এইটা যদি হয় অতিভুজ, তাহলে আমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাত হিসাবে যখন আমরা আনবো এখানে সাইন, তো সাইনের ক্ষেত্রে হবে লম্ব বাই অতিভুজ, সাইনের ক্ষেত্রে কি হবে লম্ব বাই অতিভুজ। যদি আমরা কস চাই তাহলে হবে ভূমি বাই অতিভুজ। যদি আমাদের ট্যানের প্রয়োজন পড়ে, ট্যানের ক্ষেত্রে হবে লম্ব বাই ভূমি। আমরা যদি তিনটি জেনে রাখি অন্তত আমাদের কাজটি চলবে, এই তিনটির সাহায্যে আমরা বাকি সবগুলোই পারবো। তো আমি প্রথমেই বলেছিলাম যে একটি গাণিতিক একটি পাঠ সমাধান করতে গেলে আমাদের বেসিক বিষয়ে স্ট্রং নলেজ রাখতে হয়, যার জন্য আমি পর্যায়ক্রমে এই বিষয়গুলো বলে যাচ্ছি এবং এই পর্যন্ত যেগুলো বলছি যদি তোমরা একটু খেয়াল করতে পারো তাহলে আমরা গাণিতিক সমস্যাগুলো অতি সহজেই সমাধান করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই যদি এগুলো একটু খেয়াল করে থাকো যে আমরা দূরত্ব উচ্চতা পাঠটি সমাধান করতে গেলে এখানে বলা হচ্ছে যে প্রথমেই আমাদের ধারণা থাকতে হবে ভূরেখা, উলম্ব রেখা, উলম্ব তল, ফার্স্ট ওয়ান। তারপরে আমাদেরকে জানতে হবে 30 ডিগ্রি। যখনই উলম্ব কোণ, এই পাঠে আরেকটা কথা বলে রাখি যে এই পাঠে যত গাণিতিক সমস্যা সমাধান করব সবগুলোই হবে এই উলম্ব তলকে নিয়ে। উলম্ব তলের অর্থ হচ্ছে এর প্রতিরূপ আমরা দেখলাম যে এখানে একটা সমকোণী ত্রিভুজ, আর কিছুই না, যার লম্বভূমি অতিভুজ আছে। তো আমরা যখনই এরকম একটি ত্রিভুজ আঁকবো, এই ত্রিভুজ আঁকার কন্ডিশন হচ্ছে যখন প্রশ্নে উল্লেখ থাকবে যে 30 ডিগ্রি তখন ভূমিটা বড় হয়ে যাবে, যখন বলবে 45 ডিগ্রি লম্বভূমি সমান হয়ে যাবে, যখন বলবে 60 ডিগ্রি তখন লম্বটা সমান হয়ে যাবে। যদি কোথাও অতিভুজ লম্বভূমি বের করতে হয় পিথাগোরাসের পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করে সেটা বের করতে পারবো। যদি বলে যে সাইনের মান বের করো তাহলে লম্ব বাই অতিভুজ, যদি বলে কোসের মান বের করো তাহলে ভূমি বাই অতিভুজ, ট্যান বের করো লম্ব বাই ভূমি। এই পর্যন্ত আমাদেরকে জানতে। ওকে, দেন আমরা বেসিক বিষয়টুকু জানতে পেরেছি। বেসিকের পরে আমরা এই পাঠের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো আমি একটি প্রশ্ন এখানে লিখেছি, সেটি হচ্ছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার। মিনার হতে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। এই পাঠে আমি বলে রাখি তোমাদেরকে, এখানে মিনার আসবে, স্তম্ভ আসবে, গাছ আসবে, তোমার এগুলো আসবে, যেটাই আসুক আমরা ওই যে একটু আগে জানলাম যেটা আমাদের উলম্ব তল, ওই উলম্ব তলটি অঙ্কন করব, অর্থাৎ আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব যেখানে কোণটা হবে 30 ডিগ্রি। কোণ 30 ডিগ্রির অর্থ হচ্ছে এখানে ভূমিটা হয়ে যাবে লম্বের থেকে বড় হয়ে যাবে ভূমি, অর্থাৎ এটা হবে 30 ডিগ্রি। আর এটা বলছে যে মিনারটির উচ্চতা 26 মিটার, মিনারটির উচ্চতা বলছে 26 মিটার, এখানে দিয়ে দেবো 26 মিটার। মিনারটি হতে ওই স্থানটির দূরত্ব, মিনার হচ্ছে এইটা, ওই স্থান হচ্ছে এইটার দূরত্ব, এইটার অর্থ হচ্ছে আমাদেরকে এই ত্রিভুজটার ভূমি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যদি জ্যামিতিক ভাষা দিয়ে দিই ABC, তাহলে আমাদের চিত্রটি কমপ্লিট। এই চিত্রে দেখা যাচ্ছে বলছে যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে 30 ডিগ্রি কোণ তৈরি করলো, উচ্চতা 26 মিটার, তাহলে আমরা ভূমিটা নির্ণয় করব। তাহলে আমরা এখানে জ্যামিতিক ভাষায় কিছু বিশেষ নির্বাচন দিয়ে দিব। আমরা লিখব মনে করি মিনারটির উচ্চতা সমান, মিনারটির উচ্চতা AB সমান, মিনারটির উচ্চতা AB সমান 26 মিটার এবং উন্নতি কোণ এখানে বলা আছে, উন্নতি কোণ হবে ACB ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং ভূমির দৈর্ঘ্য বা ওই স্থানটির দূরত্ব, ভূমির দৈর্ঘ্য সমান BC। তাহলে আমাদের BC নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ ভূমি বের করতে হবে। লম্ব আছে, আমরা জানি লম্বভূমির সাথে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাতটি হচ্ছে tan। তাহলে আমরা লিখব, আমরা জানি tan ACB ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। tan মানে আমরা জানি লম্ব বাই ভূমি, এটা বসাই দিলাম। ACB কোণের জায়গায় আসছে tan 30 ডিগ্রি
আর লম্বর জায়গায় আসছে এফবি, আর ভূমির জায়গায় আসছে বিসি। বা এখানে 1030 মানে আমাদের জানা আছে 1/√3, এবির জায়গায় দিব 26 আর বিসির জায়গায় তো বিসি হবে। তাহলে এটা যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে হবে বিসি ইন্টু 1 ইজ ইকুয়াল টু 26 ইন্টু √3। তাহলে আমরা এই কাজটা এদিকে অগ্রসর করি, এখানে হবে বিসি ইজ ইকুয়াল টু 26√3। তুমি এখানে ক্যালকুলেটারে টিপ দিলে মেবি এটা তোমার এরকম আসবে 0 সামথিং এরকম একটা কিছু আসবে। তাহলে আমরা লিখবো অতএব ওই স্থান অতএব আমরা লিখবো অতএব মিনার হতে ওই স্থানের দূরত্ব 45.04 বা 5 এরকম একটা কিছু আসবে। তুমি এটা ক্যালকুলেটার করে দেখবা, ক্যালকুলেটারে 26 ইন্টু দিয়ে দিবা √3, তাহলে হবে হ্যাঁ 45.0304 দিয়ে দিচ্ছি আমি, এটা সমস্যার কিছু নাই। সুতরাং আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। আগে প্রশ্ন আমরা ট্রিক হিসাবে, এখানে কৌশল হিসাবে যত ডিগ্রি কোণ আছে সেই তত ডিগ্রি অনুসারে একটি সমকোণী ত্রিভুজ আঁকবো, খুঁজে বের করবো এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া ছিল উচ্চতা, তাই এখানে উচ্চতাটা দিয়ে দিছি। এখানে বলছে যে মিনার হতে, এটা হচ্ছে মিনার হতে ওই স্থান মানে এইটা, তাহলে বলছে যে মিনার হতে ওই স্থানের দূরত্ব মানে আমাদেরকে ভূমিটা বের করতে বলছিল। সুতরাং এই চিত্রটি অঙ্কন করতে পারলে, চিত্রের পরে আমি সংক্ষিপ্ত একটু বর্ণনা দিয়ে দিছি, দিয়ে গাণিতিক সমস্যাটুকু সমাধান করে আনসার বের করে ফেলছি। এইভাবে আমরা এই পাঠের অঙ্কগুলোর দিকে অগ্রসর হব। বলে ফেলছি যে তোমরা সবসময় ত্রিভুজটি অঙ্কন করার চেষ্টা করবা, যে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যাকে বলে উলম্ব তল। সুতরাং এখানে 45 ডিগ্রি কোণের সাহায্যে অঙ্কন করব। তাহলে 45 ডিগ্রি কোণ হলে কি হবে? আমরা জানছি 45 ডিগ্রি মিনস লম্ব এবং ভূমি পরস্পর সমান। লম্ব এবং ভূমি পরস্পর সমান বিশিষ্ট যে ত্রিভুজ সেটাই হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এখানে বলছে কোণ উৎপন্ন করে 18 মিটার দীর্ঘ মই, 18 মিটার, তাহলে এটা হবে মই। 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মই 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদে স্পর্শ করে। 45 ডিগ্রি কোণ করে সে দেওয়ালের ছাদ স্পর্শ করা আছে। আমাদেরকে এখানে উচ্চতা নির্ণয় করতে হবে, মানে এই জায়গাটুকু নির্ণয় করতে হবে। আমরা এখানে নাম দিয়ে দিই ABC, এটা মাস্ট বি সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের চিত্রটি কমপ্লিট হয়ে গেল। সবসময় আমরা এই জিনিসটি করব, আগে চিত্রটি অঙ্কন করে নিব, করার পরে লিখব মনে করি মইয়ের দৈর্ঘ্য AC ইজ ইকুয়াল টু 18 মিটার। মইয়ের দৈর্ঘ্য AC ইজ ইকুয়াল টু 18 মিটার। যেহেতু এখানে দেওয়ালের ছাদ বরাবর, সুতরাং উন্নতি কোণের ক্ষেত্রে আমরা এটা দেখবো যে এখানে ভূরেখা তৈরি হয়ে গেছে। ভূরেখার নিচের কোনো বিন্দু ভূরেখা সমান্তরালে যে কোণ উৎপন্ন করে সেটা আমরা জেনেছিলাম যে সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এটা হবে অবনতি কোণ, এটা আর উন্নতি কোণ হবে না, এটা হবে অবনতি কোণ। অবনতি কোণ ACB ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। আর এখানে আমাদের আর কিছু লাগবে না। দেওয়ালের বলছে যে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। দেওয়ালের উচ্চতা সমান AB। আমাদের সংক্ষিপ্ত বর্ণনা এখানে শেষ। প্রশ্ন অনুসারে চিত্র অঙ্কন, চিত্র অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা। তাহলে এবার আমাদের কাজ, আমরা আগেই বলেছিলাম যে যখন উন্নতি কোণ হবে তখন tan, যখন অবনতি কোণ হবে তখন আমরা লিখব sin। আমরা জানি sin ACB কোণ ইজ ইকুয়াল টু হবে লম্ব বাই, সাইনের ক্ষেত্রে হবে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে কোণটা কত আছে? এটা কোণ আছে 45 ডিগ্রি। তাহলে এখানে লম্ব হিসাবে লিখব AB, আর অতিভুজ আছে AC। sin 45 এর মান হচ্ছে 1/√2। এখানে AB কোনো মান নেই, আমরা ABটাই বের করব। AC হচ্ছে 18, তাহলে আমরা এটাকে যদি কোনাকুনি গুণ করি তাহলে এটা হবে √2 গুণ AB ইজ ইকুয়াল টু 18 গুণ 1, বা AB ইজ ইকুয়াল টু, যেহেতু √2টা ABর সাথে গুণে আছে তাহলে অপর পক্ষে যে এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা 18কে ভাগ করব, 18 সংখ্যাটিকে ভাগ করব 18 ডিভাইডেড বাই √2। তাহলে এটাতে উত্তর কত আসতেছে? 12.72। এখানে আমাদের উত্তরটা আসতেছে 12.72। AB ইজ ইকুয়াল টু 12.72। অর্থাৎ আমরা এখানে শেষে বলে দিব যে দেওয়ালটির উচ্চতা হচ্ছে 12.72 মিটার। 12.72 মিটার। যদি তোমরা আমার সাথে সাথে কাজগুলো করে নিতে পারো, বুঝে নিতে পারো, তাহলে এটা তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা এই কাজগুলো পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবা। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটি দেখি।
তাহলে এই প্রশ্নটিতে আমরা দেখব, বলছে যে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। আমি আগেই বলেছি আমাদের প্রশ্ন পড়া বোঝা তার চেয়ে আমাদের ট্রিক ইউজ করব। আমরা ট্রিকটা হচ্ছে, কৌশলটা হচ্ছে যে এখানে আমরা চিত্র অঙ্কন করার চেষ্টা করব। আমরা জানি তো চিত্র সমকোণী ত্রিভুজ, তাহলে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করব, 30 ডিগ্রি আছে, আমরা 30 ডিগ্রি কোণটা অঙ্কন করব। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা জানি ভূমি বড়, ভূমিটা এঁকে নিলাম 30 ডিগ্রি। তারপরে এর ভিতরে বলছে যে 60 ডিগ্রি, এঁকে নিব 60 ডিগ্রি। আঁকার পরে কি কথা বলছে একটু বুঝে নিব। বলছে যে ভূতলস্থ কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ প্রথমে 60 ডিগ্রি তৈরি করছে। বলছে যে ওই স্থান হতে যে স্থানে 60 ডিগ্রি উৎপন্ন করলো 25 মিটার পিছিয়ে গেলে, পিছিয়ে যাওয়ার অর্থ হচ্ছে ডান দিকে, যদি বলতো এগিয়ে যেয়ে তাহলে বাম দিকে আসতো, অর্থাৎ এইটার দিকে আসতো, এটা হচ্ছে স্তম্ভ। তাহলে 25 মিটার পিছিয়ে যাওয়ার অর্থ হচ্ছে এইটুকু 25 মিটার। তাহলে আমাদের কাজ এখানে শেষ। 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। তাহলে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এই কাজটা করব আমরা, এইটা নির্ণয় করব। তাহলে এখানে দিয়ে দিব এ, বি, এটা হবে সি, এটা হবে ডি। প্রশ্নের আলোকে আমাদের চিত্রটি অঙ্কন সম্পন্ন হয়ে গেছে। আমরা একটু সংক্ষিপ্ত বর্ণনা দিব। সেটা হচ্ছে আমরা বলবো যে মনে করি স্তম্ভটির দৈর্ঘ্য সমান এ বি। সবগুলোই বলছে উন্নতি কোণ, প্রশ্নে বলাই আছে, আমরা আর খোঁজা লাগবে না। উন্নতি কোণ এসিবি ইজ ইকুয়াল টু 60 এবং এডিবি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। দুইটি উন্নতি কোণ আছে। সিডি সমান আছে 25 মিটার। আমরা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিলাম। এবার আমরা কাজ শুরু করব। প্রথমে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজটি স্টার্ট করব। আমরা জানি যেহেতু উন্নতি কোণ, আমরা জানি tan এসিবি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এগুলো না লিখলেও চলতো, সংক্ষেপেও কাজটি শুরু করা যেত। তাহলে এখানে বলবো tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি বাই বিসি। এখানে tan 60 মানে আমাদের জানা আছে √3, এটা হবে এবি বাই বিসি। আমরা যদি ক্রস গুণন করি তাহলে এটা হবে √3 বিসি ইজ ইকুয়াল টু এবি। তাহলে আমরা বলতে পারবো অতএব বিসি সমান, আমরা এখানে এটাকে রেখে দিতে পারবো এইভাবে, এটা এই দিয়ে 1 নং সমীকরণ বলে এটাকে রেখে দিব। যেহেতু আমাদের এখানে কাজ শেষ না, আমাদেরকে অনেক কাজ করতে হবে, যার জন্য আমরা এটা লিখে নিব। আবার বলবো এখানে আবার কথাটা ব্যবহার করে, আবার tan এডিবি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আবারও আমাদের আসতেছে লম্ব বাই ভূমি। এখানে আমরা tan এডিবি মিনস এখানে ব্যবহার করব tan 30 ডিগ্রি, আর লম্বটা হবে এবি আর ভূমিটা হবে বিসি যোগ সিডি। একটু সংক্ষেপ করে নিলাম। তাহলে এখানে আমরা জানি tan 30 মানে 1/√3, আর এখানে এবির জায়গায় এবি, বিসি থেকে যাক, সিডির জায়গায় দিয়ে দিব 25। এটা যার যেরকম ইচ্ছা সে সেরকমই ক্যালকুলেশন করব। এখানে আসলে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই, কোনো স্পেসিফিক কিছু নেই। আমরা যেভাবে কমফর্ট ফিল করি সেভাবে কাজটি করব। তাহলে আমি যদি ওই কাজটিকে এখানে নিয়ে আসি, তাহলে এটা হবে √3 এবি ইজ ইকুয়াল টু বিসি প্লাস 25। তাহলে এখানে লিখতে পারবো √3 এবি, বিসি মানে হচ্ছে একটু আগে আমরা লিখে রাখছি 1 নং সমীকরণে, এটা হচ্ছে √3 প্লাস 25। আমরা এখানে লিখে ফেলবো 1 নং হতে 1 নং সমীকরণটিকে আমরা এখানে ব্যবহার করে ফেলেছি। এখানে লিখবো এটা √3 এবি মাইনাস এবি বাই √3 ইজ ইকুয়াল টু 25, বা এখানে √3 যদি লসাগু নিয়ে নেই তাহলে এটা হবে 3 এবি মাইনাস এবি ইজ ইকুয়াল টু 25। আমরা এখানে দেখব থেকে যাচ্ছে দুইটা এবি, নিচে হচ্ছে √3 ইজ ইকুয়াল টু 25। আমরা যদি এটাকে ক্রস গুণন করি তাহলে এটা হবে 2 এবি ইজ ইকুয়াল টু 25 √3। আমরা বলবো এবি ইজ ইকুয়াল টু 25 √3 বাই 2। ক্যালকুলেটরের কাজ করতে হবে। আমরা ক্যালকুলেটরটা হাতে নিব, 25 √3 দিব, দিয়ে যত হয় তাকে ভাগ করব 2 দ্বারা। তাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তরটা আসতেছে 21.65। এখানে আমরা ক্যালকুলেটরে এই কাজটি করে পাবো 21.65। এটা হবে এবি ইজ ইকুয়াল টু 21.65।
5। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো এবং সাথে সাথে করতে পেরেছো কাজটি। যদি করতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে, পরবর্তীতে তোমরা একই রকম প্রশ্ন অনেকগুলো আছে সেটা সমাধান করতে পারবা। যদি এই প্রশ্নটি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নটিতে যাই। তাহলে এই প্রশ্নটি অর্থাৎ 4 নম্বর প্রশ্নটিতে বলছে 64 মিটার লম্বা একটি খুঁটি। তাহলে আমরা এখানে একটি খুঁটি আঁকবো যেটি হচ্ছে 64 মিটার। 64 মিটার লম্বা একটি খুঁটি, এটাকে যদি আমরা এইভাবে দেখাই দিই তাহলে এটা হচ্ছে 64 মিটার। 64 মিটার লম্বা একটি খুঁটি বলছে যে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, মনে করো এখানে ভাঙলো, সে বিচ্ছিন্ন হইল না, আলাদা হইল না, বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে সে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা জানি ভূমিটা হবে ছোট, এটা হবে 60 ডিগ্রি, গাছটা খাড়া ছিল 90 ডিগ্রি, কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করবো। অর্থাৎ ভাঙ্গা অংশ, যে অংশটুকু ভাঙলো, এই অংশটুকু ভাঙছে, এই অংশ নির্ণয় করবো আমরা। তাহলে এই অংশ এখানে কত আছে? এখানে আছে, আমরা যদি এটাকে দিয়ে দিই এ, এটাকে দিয়ে দিই বি, এটাকে দিয়ে দিই সি, এটাকে দিয়ে দিই ডি, তাহলে এই এবি অংশের দৈর্ঘ্য কত? এবি অংশের দৈর্ঘ্য হবে 64 মাইনাস বিসি। আর এইটুকু ভেঙে যেহেতু এখানে পড়ছে তাহলে এখানেও দেখাই দিব 64 মাইনাস বিসি। এই যে প্রশ্নের আলোকে আমাদের চিত্রটি অঙ্কন শেষ। অনেক সময় তোমরা যখন এই কাজটি করার পরে সৃজনশীলে যাবা তখন একটা প্রশ্ন বলবে এবং বলবে উদ্দীপকের আলোকে চিত্রটি অঙ্কন করে, এটার জন্য 2 মার্কস এবং আমাদের কাজ এখানে শেষ হয়ে যাবে। এবার আমরা তাহলে এটার পরবর্তী অংশে আসবো, অর্থাৎ সংক্ষিপ্ত বর্ণনা। আমরা বলবো যে মনে করি খুঁটিটির দৈর্ঘ্য, খুঁটিটির দৈর্ঘ্য এসি ইজ ইকুয়াল টু 64 মিটার, 64 মিটার। বিসি উচ্চতায় ভাঙলো, যার ফলে ভাঙ্গা অংশ সমান এবি ইজ ইকুয়াল টু, ভাঙ্গা অংশ হচ্ছে 64 মাইনাস বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে বিডি। এটা আমাদের চিত্রে উল্লেখিত আছে, আমরা দেখলেই বুঝতে পারবো। এখানে বলছে যে কোণ উৎপন্ন করলো, তাহলে এটা হচ্ছে বিডি সি কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি উৎপন্ন করছে। আমরা জানি এটা যেখানে ভাঙছে সেখানেই ভূরেখা তৈরি হয়ে গেছে, সুতরাং এটা অবনতি কোণ। তাহলে আমরা জানি যেহেতু অবনতি কোণ তাহলে সাইন 60 ডিগ্রি, আমরা ডাইরেক্ট কোণে চলে আসবো এখন, বিসি বাই সিডি, বা সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। বিসির কোনো মান নাই এখানে, এখানে হচ্ছে লম্ব বাই অতিভুজটা হবে বিডি। তাহলে বিসি থাকলো, বিডির মান হচ্ছে 64 মাইনাস বিসি, বা আমরা যদি এটাকে কোনাকুনি গুণ করে নিই তাহলে হবে 2BC ইজ ইকুয়াল টু √3 ইন্টু 64 মাইনাস বিসি, বা 2BC ইজ ইকুয়াল টু, এখানে 64 ইন্টু √3 করলে কত হয় সেটা দেখতে হবে। 64 ইন্টু √3 হবে 110.85, বিয়োগ হবে √3 বিসি। এটা জাস্ট নর্মাল একটা ক্যালকুলেশন, আর কিছুই না, গুণ করব। এখানে হবে 2BC প্লাস √3 বিসি ইজ ইকুয়াল টু 110.85। আমরা এখানে যদি জাস্ট বিসিটাকে লসাগু নিয়ে নেই, কমন নিয়ে নেই, তাহলে এটা হবে 2 প্লাস √3 ইজ ইকুয়াল টু 110.85। আমরা এখানে বিসি ইজ ইকুয়াল টু লিখতে পারবো 110.85 ডিভাইডেড বাই এই দুটাকে যোগ করলে যত হয় সেটা লিখব। অর্থাৎ এখানে হবে 2 যোগ √3 সমান হবে, এটা সমান হবে 3.73, এটা হবে 3.73। এখন এটাকে যদি ভাগ করি, 110কে যদি ভাগ করা হয় 110.85 ভাগ হচ্ছে 3.73, তাহলে আমাদের এখানে মানটা আসতেছে 29.72। এখানে হবে বিসি সমান হবে 29.72। আমরা বিসির মানটা বের করে ফেলছি। বিসির মান যেহেতু বের করে ফেলছি, আমাদের কাজ হচ্ছে এবির মান বের করব, অর্থাৎ ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে এখানে আমরা এইটুকু লিখতে পারবো, অতএব ভাঙ্গা অংশের দৈর্ঘ্য সমান, ভাঙ্গা অংশটা কি? ভাঙ্গা অংশটা হচ্ছে এবি, আর এবিটা হচ্ছে 64 মাইনাস বিসি। তাহলে এখানে দিব 64 মাইনাস বিসির মান আমরা বের করে রেখেছি 29.72। তাহলে এটা কত হবে একটু হিসাব করে দেখো, ক্যালকুলেটর চেপে দেখবো যে এখানে বের হয়ে যাচ্ছে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য হবে 34.28।
34.28 মিটার। সুতরাং খুঁটিটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য হচ্ছে 34.28 মিটার। পুরো প্রশ্নটি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। প্রশ্নের আলোকে চিত্রটি অঙ্কন হয়েছে, সংক্ষিপ্ত বর্ণনা হয়েছে, তারপরে এটার সাহায্যে এই কাজটি সম্পন্ন করা হয়েছে। তোমরা যদি বুঝতে পারো, তুলে নিতে পারো, তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নটিতে যাই। আমরা সর্বশেষ এই প্রশ্নটি একটু সমাধান করার চেষ্টা করব। এটি একটি সৃজনশীলের মতোই প্রশ্নটা, আর এই প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি তাহলে আশা করা যায় আমরা এই দূরত্ব উচ্চতা বিষয়ের সবগুলো সমস্যাই আমাদের মাথার ভিতর ছিল, যা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তাহলে চলো আমরা এটার ক নম্বরটা একটু সমাধান করার চেষ্টা করি। ক নম্বরে বলছে যে এসিডি কোণ নির্ণয় করো, অর্থাৎ সিএডি কোণ নির্ণয় করো, অর্থাৎ এটা নির্ণয় করতে হবে। তাহলে এটা নির্ণয় করতে গিয়ে একটা জিনিস খেয়াল করে দেখবা তোমরা এখানে যে এইটা কত ডিগ্রি আছে। তো এখানে আমরা জানি বিডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ সরল কোণ, কারণ এটা হচ্ছে সরল কোণ মানে আমরা জানি সরল রেখার উপর যে কোণ সেটা হচ্ছে সরল কোণ, এবং সেটা হচ্ছে 180 ডিগ্রি। বিডি কোণটা যদি, বা বিসিডিও বলা যায় এখানে, বিসিডি কোণ যদি 180 হয় তাহলে এসিডি কোণটা কত হবে? এসিডি কোণ ইজ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস এখানের এসিবি কোণ অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে? এটা হবে 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে এসিডি এই কোণটা পেয়ে গেছি, এই কোণটা আছে। তাহলে ত্রিভুজ এসিডি এ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, অর্থাৎ এসিডি যোগ সিএডি যোগ এডিসি ইজ ইকুয়াল টু 180, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি যে কোনো ত্রিভুজ, এনি কাইন্ডস অফ ট্রায়াঙ্গেল, দ্য সাম অফ 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এটা একটা ত্রিভুজ, তার 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180। আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এসিডিটা হচ্ছে 120 ডিগ্রি, বসাই দিলাম। সিইডিটা বের করব, থাকবে এডিসি ইজ অলরেডি গিভেন 30, তাহলে এখানে হবে 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? সিএডি ইজ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, উইচ ইজ মাস্ট বি সিএডি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা সমাধান হয়ে গেছে, এটা হয়ে গেছে 30 ডিগ্রি। আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি বুঝতে পারি আমরা এটা হাতে কলমে সবাই প্র্যাকটিস করব। তাহলে আমরা চলে যাব আমাদের খ নম্বর সমস্যাটাতে। খ নম্বর সমস্যাতে বলছে যে বিসি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করব। আমরা এখানে এই বিসি নির্ণয় করব। এই জাতীয় সমস্যা ইতিমধ্যে আমরা করে আসছি, সেই কাজগুলোর আবার পুনরাবৃত্তি ঘটবে। সেখানে আমরা যদি এটা সংক্ষেপে করি সেটা হচ্ছে tan 60 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি। আমরা যদি এখানে বলি যে tan 60 মিনস √3, আর এবি তো এবির জায়গায় থাকবে, বিসি বিসির জায়গায় থাকবে। আমরা যদি এটাকে কোনাকুনি গুণ করি তাহলে এটা হবে √3 বিসি ইজ ইকুয়াল টু এবি। তাহলে আমরা এখানে বিসিকে বলতে পারবো এবি বাই √3, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 1। আবার আমরা যেহেতু বিসি বের করতে চাচ্ছি, তাহলে এখান দিয়ে আমাদের কাজ শেষ হচ্ছে না। সুতরাং আমরা tan 30 দিয়ে দেখবো এটাকে কী করা যায়। tan 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই এটা হবে বিডি। tan 30-র মান হচ্ছে 1/√3। তাহলে এটা এবি তো দিতে পারবো না, কিছু নাই। বিডি মানে আছে বিসি প্লাস সিডি। তাহলে আমরা এখানে লিখবো √3 এবি ইজ ইকুয়াল টু বিসির মান হচ্ছে এইটা, এবি বাই √3 যোগ সিডি মানে হচ্ছে 96। তাহলে √3 এবি মাইনাস এবি বাই √3 ইজ ইকুয়াল টু হবে 96। তাহলে এখানে আমরা জানি এরকম হবে, এর আগে তোমরা করে আসছো, 2ab বাই √3 ইজ ইকুয়াল টু 96, বা এবি ইজ ইকুয়াল টু হবে 96 √3 বাই 2। এখানে অতএব এবির একটা মান বের হবে। এবিটা কত হবে ক্যালকুলেট করে দেখো। এবি হবে এই 96 √3 সমান ভাগ হচ্ছে 2। তাহলে এবির মান হবে 83.14। এখানে এবিটা বের হয়ে গেছে, এবিটা হচ্ছে 83.14। তাহলে আমরা তো খ নম্বর প্রশ্নে এবি না বিসি বের করব। তাহলে আমরা যদি এখানে আবার বলে ফেলি, এখানে যে 1 নং হতে পাই, তাহলে 1 নং হতে কি পাই? বিসি ইজ ইকুয়াল টু এবির জায়গায় 83.14
3.14 ডিভাইডেড বাই √3, তাহলে কত হবে? এটা ভাগ √3 ভাগ √3 সমান হবে 48। অতএব BC ইজ ইকুয়াল টু 48। BCর মানটা হয়ে যাবে 48। তাহলে এটা আমাদের হ কমপ্লিট হয়ে গেল। আসবো আমরা গতে বলছে যে এসিডি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করব। পরিসীমা মানে 3 বাহুর সমষ্টি। এখানে আছে মাত্র একটি বাহু, সেটি হচ্ছে সিডি বাহুটা আছে, এই বাহুটি আছে। আমরা এখন এসি এবং এডি বাহুটি বের করব। তাহলে এসি এবং এডি বাহু কার সাহায্যে বের করব একটু খেয়াল করে নিই। এসি এবং এডি বাহুটা বের করব এবি বাহুর সাহায্যে। এখানে আমরা আবার লিখব tan 60 ইজ ইকুয়াল টু tan 60 দিয়ে হবে না, এখানে হইতে হবে sin 60 ইকুয়াল টু এবি বাই এসি। sin 60 মানে √3/2, আর এখানে এবি হবে 83.14, এসিটা বের হয়ে আসবে। তাহলে √3 এসি ইজ ইকুয়াল টু হবে 83.142। তাহলে এসি ইজ ইকুয়াল টু কী হচ্ছে? এসি ইজ ইকুয়াল টু হচ্ছে 83 ইন্টু 2 ডিভাইডেড বাই √3। তাহলে হয়ে যাচ্ছে এটা 95.85। এটা হবে, যদি এটা এরকম লিখি, এটা হবে 166। অতএব এসি ইকুয়াল টু হবে 95.84। এটা হচ্ছে এসির মান। তাহলে আমরা এসিও পেয়ে গেছি, এই এসিটা পেয়ে গেছি। এবার আমাদেরকে লাগবে এডি। তাহলে এডি বের করতে গেলে আমরা কি করব? এডি বের করতে গেলে লিখব sin 30 ইজ ইকুয়াল টু এবি বাই এডি, লম্ব বাই অতিভুজ। sin 30 মানে হাফ, এবি মানে হচ্ছে 83.14, এডিটা বের করব। তাহলে এডি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে এডি সমান হবে 83.14/2, দ্যাট ইজ এডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এডি ইকুয়াল টু 83.14 ইন্টু 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 166.28। তাহলে দেখো, আমরা সিডি বাহু আছে, এসি বাহু বের করছি, এডি বাহু বের করছি। সুতরাং এই যে এসিডি যে ত্রিভুজটা আছে তার পরিসীমা বের করতে পারবো। অতএব ত্রিভুজ এসিডি এর পরিসীমা মানে আমাদের জানা আছে 3 বাহুর যোগফল। পরিসীমা সমান হচ্ছে এডি যোগ এসি যোগ সিডি। 3 বাহুর যোগফলটা কত হবে? এডিটা কত বের হইলো? 166.28 যোগ এসিটা হলো 95.84। আমরা এটা 95.84 যোগ সিডি হচ্ছে 96। তাহলে টোটালি যোগ করলে কত হবে? সবগুলো যোগ করতে হবে। যোগ করলে হবে 95.84 যোগ 96, অল টুগেদার 358। আমাদের এখানে আসতেছে 358 পয়েন্ট সামথিং আছে। আমরা ওইটা আর নিচ্ছি না, না নিলেও চলবে, এটা এখানে দিয়ে দেবো আনসার। তাহলে আমাদের আনসারটা হবে 358 এবিসি ত্রিভুজের পরিসীমা। একটু ভালো করে লক্ষ্য করো তোমরা, এইখানে কঠিন বা জটিল কোনো বিষয়ই নাই। যেটা আমরা প্রথম থেকে বেসিক থেকে শুরু করেছি, উলম্ব রেখার সাহায্যে, ভূরেখা, উলম্ব তল, সমকোণী ত্রিভুজ, বিভিন্ন প্রশ্ন, গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে সৃজনশীলগুলো সমাধান করব। তো এটা যদি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, বাসায় প্র্যাকটিস করবা। আজ এ পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।